নমস্কার বন্ধুরা। নতুন বছর তোমাদের সকলের জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসুক, এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শুরু করছি আজকের রহস্য গল্প। আজ থাকলো বিমল করের লেখা ঝিলের ধারে একদিন এর শেষাংশ। তারাপদ বাজার থেকে ফিরে সামান্য উত্তেজিত গলায় কিকিরাকে বলল, একটা নিউজ আছে স্যার। কি নিউজ? চামেলিবাবুর দিকে তাকালো তারাপদ। এখানে একটা ধর্মশালা আছে। চামেলিবাবু যেন প্রথমটায় খেয়াল করতে পারেননি, পরে বললেন, ধর্মশালা? গিরি বাবা রাখরা। লোকে বলে বটে ধর্মশালা, কেন? স্টেশন থেকে আধ মাইলটা তফাতে বিচলি গাঁওয়ের। ওটা ঠিক ধর্মশালা নয়, চামেলিবাবু বললেন, বলে হাত তুলে একটা দিক দেখালেন। ওদিকে ছোট গাঁ আছে একটা, কয়েকটা মাত্র ঘর। লোকে বলে বিচলি গাঁও। ওপাশে ঝোপ জঙ্গল শুরু হয়ে গিয়েছে, আমলকি গাছ আর মহুয়া ঝোপ। গিরি বাবা বলে এক সাধু ওখানে একসময় একটা চালা বেঁধেছিল, আশ্রম করেছিল। থাকতো 2-4 জন চেলা চামুন্ডা। গিরি বাবা অনেকদিন হলো গত হয়েছে। ওখানে লোকজন বিশেষ থাকে বলে শুনিনি, তবে কখনো কখনো 1-8 জন সাধু টাধু জুটে যায়, চলে যায় 2-4 দিন থাকার পর। তা সেখান থেকেই একটা লোক উধাও হয়েছে, তারাপদ বলল। মানে? কিকিরা বললেন, উধাও হয়েছে মানেটা কি? ওটা কি বাসা বাড়ি না হোটেল যে একটা লোক আজ ছিল কাল উধাও? চন্দন বুঝতে পারলো তারাপদ ব্যাপারটা ঠিক গুছিয়ে বলতে পারেনি। স্পষ্ট করে না বললে সত্যিই ধরা মুশকিল ঘটনাটা। চন্দন এবার বুঝিয়ে বলল ব্যাপারটা। গিরি বাবার আশ্রমই হোক আর ধর্মশালাই হোক, যে 2-3 জন পড়ে আছে সেখানে, তারা সাদামাটা গেঁয়ো সাধু। নিজের মনে থাকে, কাজকর্ম সারে আশ্রমের। সকাল সন্ধে ঘণ্টা বাজায় মন্দিরের। বাগান যেটুকু আছে দেখাশোনা করে। কোনো পথ ভোলা সাধু সন্ন্যাসী এখানে এসে পড়লে মাথা গোজার ঠাঁই পায়। নিজেই নিজের মতন করে 2টো রুটি চাপাটি করে খেয়ে নাও। কুয়োর জল রয়েছে, স্নান করো। ময়লা কাপড় কেচে নাও। শোয়ার জন্য মাটি, 2-4 আঁটি খড়ও জুটে যেতে পারে। তা গত 1-2 আগে এক সাধুজি এসে হাজির, বেলার দিকে। বিকেলেও ছিল সে, সন্ধেবেলাতে তাকে দেখা গিয়েছে। পরের দিন ভোর থেকে আর নয়। কিছু ফেলে যায়নি সে, নেহাতি একটা দেশলাইয়ের খাপ আর বিড়ির টুকরো ছাড়া। যাওয়ার আগে কাউকে কিচ্ছু বলে যায়নি, তাকে চলে যেতেও দেখেনি কেউ। গতকাল থানায় শর্মাজির লোক খোঁজাখুঁজি করে বেরিয়েছে এখানে ওখানে, ডেকে এনেছে অনেককেই থানায়। কেউ যদি কোনো হদিস দিতে পারে মৃত মানুষটির, পারেনি কেউ। আজই সকালে প্রথমে জানা গেল গিরি বাবার ধর্মশালার কথা। খবরটা রটে যাওয়ার জন্যই হোক কিংবা পুলিশের পোষা এই ইনফরমারের মুখে শর্মাজি ধর্মশালার কথা শুনলেন। শুনেই ছুটেছিলেন নিজে ধর্মশালায়, খোঁজ নিলেন। কথাটা ঠিকই, এসেছিল একজন সামান্য বেলার দিকে, সারাদিন ছিল, তারপর রাত্রে সে উধাও। কিকিরা বললেন, সেই সাধুই যে ওই ভদ্রলোক, তার প্রমাণ কি? এমনিতে কোনো প্রমাণ নেই, ডেড বডি বিকেলে সদরে চালান হয়ে গিয়েছে। ধর্মশালার লোক এসে আইডেন্টিফাই করবে তার উপায় নেই। তবে শর্মাজি রেল স্টেশনের টিকিট কালেক্টরের কাছে খোঁজ করে জেনেছেন এক সাধু বাস্তবিকই এসেছিল। তার কাছ থেকে টিকিটও কালেক্ট করেছেন টিসি। গুপ্তা বলে একজন তখন ডিউটিতে ছিলেন। তিনি বলেছেন সাধুর মুখ তিনি দেখেছেন। দাড়ি ছিল, মাথা ভর্তি রুক্ষ চুল ঘাড় পর্যন্ত, গায়ে গেরুয়া আলখাল্লা, কাঁধে এক ঝুলা। চামেলিবাবু বললেন, দাড়িওয়ালা গেরুয়া আলখাল্লা পরা এক সাধু আর ওই লোকটা যে মারা গিয়েছে, দুজনে এক হয় কেমন করে? তারাপদ বলল, ব্যাপারটা এখানেই মিলছে না, গোলমাল হয়ে যাচ্ছে। শর্মাজির সঙ্গে তোমাদের দেখা হয়েছে বুঝি? কি কিরে জানতে চাইলেন। খানিকটা আগেই হয়েছে, বাজারে, তারাপদ বলল। তিনিই বললেন ব্যাপারটা। কিকিরা তখন আর কিছু বললেন না, না বলে চামেলিবাবুর দিকে তাকালেন। চামেলিবাবু ইঙ্গিতটা বুঝলেন,
বুঝে এর উপর তাবিজ বা লকেটটা দেখালেন তারাপদদের। এটাও আজ সকালে আমি পেয়েছি। ঘটনাটা যেখানে ঘটেছে তার কাছাকাছি এক ঝোপের কাছে। 2 দিন কাটল। সদর থেকে কোনো খবর এসে পৌঁছালো না। না আসাই স্বাভাবিক। বড় বড় শহরে যেখানে হাসপাতাল, মর্গ, পোস্টমর্টেম করার সব ব্যবস্থাই আছে, সেখানে রাতারাতি কিছু হয় না। যথেষ্ট কাঠখড় পোড়ালেও অন্তত 2 দিন তো কিছুই নয়। রিপোর্ট পেতে 4-5 দিন লেগে যায়। আর এ তো নেহাতি এক ছোট মফস্বল আধা শহর। এখানে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেলে তার বৃত্তান্ত জানতে সময় তো লাগবেই। সমাজের দোষ নেই, তিনি আর কি করবেন। সেদিন তারাপদ কিকিরাকে বলল, স্যার, কলকাতা হলে। চন্দন বিরক্ত হলো, বলল, বাজে বকিস না। কলকাতা হলে রাতারাতি সব হয়ে যায়, তোর ধারণা। কলকাতায় থাকিস, কাগজ পড়িস না? লাশ খোঁজ করতেই কদিন যায়, দেখিস নি? একটা চুরি ডাকাতি, দিনের আলোয় মার্ডার, এসব নিত্যকার জিনিস ধরতে মাস কাবার হয়ে যায়, যায় না? তারাপদ হাসল। খেপে যাস না, এমনি বলছিলাম। চন্দন নীলচে রঙের পুলওভারটা গায়ে গলিয়ে নিল। এখন সন্ধে। আজ তারা চামেলিবাবুর বাড়িতে রাত্রে খেতে যাবে। গতকাল হয়ে ওঠেনি, অসুবিধে ছিল চামেলিবাবুর। দিন পাল্টে নিয়েছিলেন। কিকিরার শরীর এখন ভালো। গোড়ার দিকে ঝপ করে নতুন জল হাওয়ায় যে সর্দি জ্বর মতন হয়েছিল, চন্দনের ডাক্তারিতে তা সেরে গিয়েছে। তবু কিকিরা সাবধানী। জোব্বা চাপিয়েছেন গায়ে, গলায় মাফলার, মাথায় কাশ্মীরি টুপি। যাদবচন্দ্র কাজ ছেড়ে চলে গিয়েছে বিকেলের শেষে। তারাপদও তৈরি। তাহলে চলো, বেরোনো যাক, কিকিরা বললেন। চলুন, ঘরে তালা টালা দিয়ে নাও, একটা লণ্ঠন জ্বলুক। যাওয়ার সময় ওই বীরজু মিস্ত্রিকে বলে যাবে একটু যেন নজর রাখে এদিকে। সামান্য পরেই 3 জনে বেরিয়ে পড়ল। তারাপদ আর কিকিরার হাতে টর্চ। চন্দন আর অনর্থক আলো নেয়নি। কৃষ্ণপক্ষ শেষ হয়ে শুক্লপক্ষ পড়েছে। আকাশ ভর্তি তারা। চাঁদের আলো যেটুকু ফুটেছিল সন্ধ্যের আগে, এখন আর চোখে পড়ে না। শীত এসে গেল। টর্চের আলোয় পথ দেখে এগোতে এগোতে কিকিরা বললেন, দেখো চাঁদু, আমরা এখানে এসেছি বেড়াতে। লিভার টনিক, মানে এখানকার জল 2-4 গ্লাস খাচ্ছি রোজ। হাঁটছি দুবেলা অল্প বিস্তর, নট ব্যাড। তা বলে এখানে কোনো খুন খারাপি হলে ওটা আমাদের জানার কথা নয়। চোর ছ্যাঁচোর, ধান্দাবাজ, চিট, নচ্ছার লোকজনকে পাকড়াও করার বেশি মুরদ আমাদের নেই। বৃথা গোপ ফুলিয়ে লাভ কি? এই যে একটা লোক হুট করে মারা গেল, বা তাকে মারা হলো, আমরা ও নিয়ে মাথা ঘামাতে গেলে ব্রেন শুকিয়ে যাবে। খুনটুন আমাদের ধাতে পোষায় না, এসব পুলিশের কাজ নয় কি? চন্দন কিছু বলার আগেই তারাপদ খোঁচা মেরেই যেন বলল, মাথা আর কে ঘামাচ্ছে? আপনিই বরং রোজ দাবার চাল দেওয়ার মতন মুখ করে ব্যাপারটা নিয়ে। আবার ব্যাপার? তোমার সব কিছুতেই ব্যাপার। আপনি মাথা ঘামাচ্ছেন না? না, যাকে মাথা ঘামানো বলে তেমন করে মাথা ঘামায়নি তারাবাবু। কেননা আমার মাথায় এসব ঢোকে না। তবে কি তবে? আমার কাছে অবাক অবাক লাগে, ভেরি স্ট্রেঞ্জ। অনর্থক একটা খুন হবে কেন? কেন কেন? কিকিরা ধীরে ধীরে বললেন খানিকটা অগোছালো গলায়। একে একে বলি তাহলে। প্রথমে আমার কেমন এক ধোঁকা লাগে যখন ভাবি হরবখত যেসব জায়গায় খুনটুন হয়, মানে ক্রাইম জিনিসটা ডাল ভাত হয়ে গিয়েছে যেখানে, সেখানে এসব জিনিস মানিয়ে যায়। এখানে মানায় না। শান্ত সুন্দর একটা নিঝুম জায়গা হাবিলগঞ্জ, ক্রিমিনালদের আস্তানা এটা নয়। এখানে বড়জোর 2-1টা গাইয়া লাঠালাঠি হতে পারে, সেটা মানায়। খুন এখানে মানায় না। অবশ্য যদি এই ঘটনাটাকে মার্ডার কেস হিসেবে ধরা হয়। অ্যাক্সিডেন্ট কেস হলে বলার কিছু নেই। কি চাঁদু, আমি রাইট কিনা? আমি রাইট স্যার? চন্দন মাথা নেড়ে ছাই দিল। কিকিরা বললেন, আমার হিসেব ধরলে বলতে হবে এখানে যা ঘটেছে তার পেছনে একটা অঙ্ক আছে, মানে কোনো রকম প্ল্যান, পরিকল্পনা। কেমন প্ল্যান? তারাপদ বলল, ঠিক বলা মুশকিল। মনে হয় 2টো পার্টি এখানে হাজির হয়েছিল। একটা পার্টি কোনো মতলব নিয়ে এসেছিল,
আর একটা পার্টি হাজির হয়েছিল, কি বলবো বুঝতে পারছি না, বোধহয় কোনো লেনদেন মিটিয়ে ফেলতে। চন্দন মাথা নেড়ে বলল, তার নাও হতে পারে। ধরুন একজন ক্রিমিনাল অন্য এক ক্রিমিনালকে ফলো করে এখানে এসেছিল, উদ্দেশ্য একটাই, হয় এ ওকে মারবে না হয় ও একে মারবে। হাঁটতে হাঁটতে আলপথের কাছে এসে পড়ল তিনজনে। টর্চ জ্বলছে। এই পথ ধরে ঝিল পেরোলেই মেঠো পথ, তারপরেই চামেলি বাবুর বাগান। চাঁদের আলোয় অতি অস্পষ্ট আভাটুকু আর নেই। তারার আলোয় অন্ধকার ঝিল যেন ঘুমিয়ে আছে। ঘটনা ঘটার পরের দিন থেকেই ঝিলটা যেন লোকের দেখার বস্তু হয়ে উঠেছে। লোকে আসে যায় আর তাকিয়ে তাকিয়ে দেখে। কিকিরা বললেন, তা বলতে পারো, দুই রথির লড়াই। রথি বলবেন না স্যার, তারাপদ তারাপদ বলল, দুই ক্রিমিনালের লড়াই। যাকে কিকিরা বললেন, লড়াইটা তো এখানে অন্য কোথাও হতে পারত। এমন ফাঁকা জায়গা, বিস্তার মাঠ ঘাট, যাকে ঝোপ জঙ্গলও কম নেই। এত ফাঁকা জায়গা থাকতে ওরা ওই ঝিলের ধারে কেন? আপনিই বলুন। আমি একটা কথাই বলবো, আগেই বলেছি, চামেলি বাবুর বাগান থেকে আমাদের বাড়ির দিকে যাওয়ার এটাই একমাত্র শর্টকাট রাস্তা। কিন্তু আমরা তো কোনো পক্ষ নই এখানে। আমরা নই, কিন্তু এক পক্ষ নিশ্চয়ই এদিকে থাকে, চামেলি বাবুর বাগানের দিকে। সে কে? খোঁজ করছি, ভাবছি। আমি একটু আধটু আলাপ জমাবার চেষ্টা করি সকলের সঙ্গে। চামেলি বাবুকে কেমন মনে হয়? সন্দেহ করতে পারো, তবে কারণ খুঁজে পাচ্ছি না। শীতলবাবু? না, বেচারি বুড়ো মানুষ, নিরীহ, হোমিওপ্যাথি প্লাস কবিরাজি করেন, ওকে বাদ দাও। কুচি মানে কাঞ্চন? সন্দেহ করতে পারো, কিন্তু কোচির কি স্বার্থ? তাছাড়া সেদিন তো সে রাত্রে এখানে ছিল না। এটা কোনো প্রমাণ নয়, ধোপে না টিকতে পারে। ইচ্ছে করলে আমরা সবাই একটা চাতুরি বা ছল করতে পারি, থেকেও থাকি না, না থেকেও থাকি। বুদ্ধিমান ক্রিমিনালরা খুব ভালো অ্যালিবাই বানাতে পারে। যাকে কোচিকে আমি বাদ দিতে পারি, ওর কোনো স্বার্থ দেখতে পাচ্ছি না। আলপাথের মাঝামাঝি এসে দাঁড়ালেন কিকিরা। টর্চের আলো ফেলে ঝিলটা দেখলেন। শীতের বাতাস এলো মাঠ থেকে। ঝিলের জল ঠান্ডাও এখানে। চন্দন পা বাড়ালো। আর কে থাকলো তাহলে? তারাপদ বলল, মাখনলাল দত্ত কলকাতার এক ছাপাখানার ম্যানেজার। স্ত্রী আর ছেলে নিয়ে এসেছেন। ছেলেটা ছোট, বছর 12 বয়স। চন্দন বলল, বাজারে দেখেছি, আলাপও হয়েছে। বয়স 40-42 হবে। হাঁপানির রোগী, সাধারণ ভদ্রলোক। মনে হয় কলকাতার পৈতৃক বাড়িটাই ওর সম্পদ। প্রেস ম্যানেজারি করে যা পান সেটা বোধহয় বিরাট কিছু নয়। তারাপদ বলল, ওকে বাদ দেওয়া যায়। কিকিরা আপত্তি করলেন না। ওই ছেলে দুটো সম্পর্কে স্যার কি বলেন? চন্দন বলল। কিকিরা বললেন, ওই পল্লব মুখার্জি আর লাডলি। লাডলি হকি প্লেয়ার ছিল। আলাপ হয়েছে? না, আপাতত সন্দেহ যাচ্ছে না। ওদের মোটরসাইকেল তো থানায় আটক পড়েছে স্যার। আপনি শর্মাজিকে নজর রাখতে বললেন, আর শর্মা একটা ছুতো করে বাইক আটক করে রাখলেন। কিকিরা মুচকি হাসলেন। কার গরুর গাড়িতে ধাক্কা মেরে একটা গরুর পা জখম করে দিয়েছে ওরা। পুলিশ সবই পারে, ছোকরা দুটো সুবিধের হলে ভালো। কিকিরা বললেন, শর্মা ওদের একটু বাজিয়ে দেখতে চায়। আলপথের প্রায় শেষে এসে পড়েছেন কিকিরারা। সামনের মেঠো রাস্তার গা ঘেঁষেই এদিক ওদিক ছড়ানো গোটা 5 বাড়ি। শীতলবাবু চিনিরা থাকে এক পাশে, অন্যদিকে চামেলিবাবুর ভাড়া দেওয়া 3 বাড়িতে 3 ভাড়াটে। লণ্ঠনে সামান্য আলো দেখা যাচ্ছিল বাড়িগুলোতে। কিকিরা বললেন, শর্মা কি তোমাদের বলেনি? কি বলবেন? ছোকরা দুজন সম্পর্কে খোঁজ করতে লোক পাঠিয়েছে ওদের ঠিকানা। ওরা জেনুইন না জাল? মানে? মোটর বাইকটার রেজিস্ট্রেশন নাম্বার গোলমেলে, অন্য স্টেটের। চন্দন অবাক হলো, খেয়াল করেনি অতটা। মোটর বাইকটা দেখেছে, বাজারেই দেখেছিল একদিন। কে আর খেয়াল করে বাইকের নম্বর দেখবে? তারাপদ বলল, স্যার, এ তো দেখছি জট পাকিয়ে যাচ্ছে পরপর। তা ওই আর একজন, ওর সম্পর্কে? কে? পাঁজা মশাই? গণপতি পাঁজা? হ্যাঁ, পেটের রোগী, আলসার পেশেন্ট।
থিয়েটার যাত্রার ড্রেস ডিজাইনার অ্যান্ড মেকার, চিতপুরে দোকান। আমি তো ভদ্রলোককে একদিনই দেখেছি, আপনি দেখেছেন? দেখেছি। আমার বাপু একটু ঘোরাফেরা স্বভাব। তোমরা যাও সকালে বাজারে বেড়াতে, আমি আমাদের বড় রাস্তা ধরে খানিকটা ওয়াকিং করি। আসলে আপনি ঝিলের গা বরাবর বড় রাস্তাটা ধরে হাঁটেন। তারাপদ ঠাট্টা করে বলল, চোরের মন মোচকার দিকে। কিকিরা মুচকি হাসলেন। দেখা গেল না। টর্চের আলো পায়ের সামনে দোলাতে দোলাতে কিকিরা বললেন, গতকালই পাদামশাইয়ের সঙ্গে খানিক আলাপ করলাম রাস্তার মধ্যে। আগেও মুখ চেনা করেছি। খেজুরি আলাপ বলতে পারো। আমি এক সময় একটু আধটু যেতাম ওদিকে। চিতপুর পাড়ায় রাজুবাবু বলে আমার এক দোস্ত ছিল। তার হাতে দর্জি ছিল ভালো ভালো। ম্যাজিশিয়ানরা এক আধজন সাজ পোশাকের দিকে খুব নজর দেয়। রাজা গজা সাজে, আরব্য উপন্যাসের শাহজাদা সাজে, কেউ বা দেখবে সাজ পাল্টে চীনে চুংফুং সাজে। ওগুলো খেলা দেখাবার অঙ্গ। সাজের বাহার আলাদা একটা এফেক্ট তৈরি করে, ইলিউশন, কাজেও লাগে। সাজের কেরামতিতেও ম্যাজিক হয়। তা পাদাবাবুর সঙ্গে খেজুরি গপ্প করতে করতে আমার মনে হলো, 10 আঙুলে 6টা আংটি পরে যে লোক, তার দৈব ব্যাপারে যথেষ্ট বিশ্বাস আছে। উনি কোনো দৈববাণী করলেন নাকি? মানে বাড়ির সামনে ঝিলে অমন একটা ঘটনা ঘটে গেল। চন্দন বলল, না, ও রাস্তায় হাঁটতেই চাইলেন না। কেন? তা বলতে পারবো না। তবে চাঁদু, ভদ্রলোককে আমার ভালো লাগেনি। কি জন্যে? কি জন্যে? দেখো, এক একজন লোক থাকে যাদের দেখলেই তোমার কেমন খারাপ লাগবে। চেহারার জন্য নয়, তাদের মধ্যে এমন কিছু থাকে যা তোমাকে রিজেক্ট করবে। আসলে তুমি তার কাছে ঘেঁষতে চাইবে না। তার কথা বলল, ক্রিমিনাল টাইপের মনে হয়। কিকিরা একটু ভেবে বললেন, কোথায় যেন একরকম রোগ আর ধুরন্ধর ভাব আছে। তাহলে গণপতি পাঁজাকে আপনি সন্দেহ করেন? না করে পারছি না। কিন্তু পাঁজাবাবু বয়স্ক লোক, আধবুড়ো। তিনি কি করে আমার জোয়ান গোছের লোককে খুন করবেন? ঠিক কথা। কেমন করে আর কেনই বা? কিকিরা বললেন, আমি তোমাদের মতন ওই কথাগুলো ভেবেছি, ভেবে কোনো উত্তর পাইনি। তবে নিজের হাতে খুন না করেও খুন করানো যায়। খুনে গুন্ডার কি অভাব আজকাল? টাকা দিলেই তোমার কাজ করে দেবে। তাছাড়া পাঁদাবাবুর হাতেই তো তার মহাভৈরব আছে। লোকটা দৈত্য বিশেষ। তারপর চন্দনের দিকে তাকালো। অন্ধকারে মুখ দেখতে পেল না, উপরন্তু একটা হোঁচট খেল। চামেলিবাবুর বাড়ির কাছে এসে পড়েছিল তারা। ডাইনে ঘুরে বসত বাড়ির ফটক। ফটক খুলে এগিয়ে যেতে যেতে চন্দন বলল, ভিতরে গলা পাওয়া যাচ্ছে যেন। কিকিরা কান পেতে শুনলেন। তারপর বললেন, চামেলিবাবু রেডিও শুনছেন, ট্রানজিস্টার। নিজেরই গরজ ছিল শর্মাজির, নয়তো আরও কত দেরি হতো কে জানে। মফস্বলের এইসব অঞ্চলে কে কার কড়ি ধরে। বড় কিছু না ঘটলে মাথা ঘামায় না কেউ। দিন 6-7 মাথায় জানা গেল, পোস্টমর্টেম রিপোর্ট বলেছে ঘটনাটা স্বাভাবিক নয়। পড়ে গিয়ে মাথায় মারাত্মক চোট পেয়ে লোকটি মারা যায়নি। তাকে আহত বা আঘাত করা হয়েছে মাথার পেছন দিকে। অর্থাৎ কোনো ভারী শক্ত জিনিস দিয়ে কেউ লোকটির মাথার পেছনে মেরেছিল। গুরুতর আঘাত অবশ্যই। উদ্দেশ্য সম্ভবত স্পষ্ট, লোকটিকে হত্যা করা। থানায় বসে কথা হচ্ছিল। শর্মা বললেন, কেস অফ মার্ডার। চন্দন, তারাপদ বা কিকিরা কেউই আর অবাক হলেন না। একেবারে গোড়ায় যদি বা একটু আধটু সন্দেহ কিংবা দ্বিধা থেকে থাকে, পরে যত দিন গিয়েছে তাদের আর দ্বিধা ছিল না। তবু যতক্ষণ না কাগজে কলমে বলা হয় ওটা দুর্ঘটনা নয়, হত্যাই, ততক্ষণ জোর করে বলা যাবে না একটা কথা। আইনা তো। লোকটি কে তা কিন্তু জানা গেল না। কিকিরা বললেন, না, আইডেন্টিফিকেশন হলো না। চেষ্টা করেছিলাম রায় সাহেব, সাকসেসফুল হলাম না। লাশ একেবারে পচে গিয়েছিল। সদরে মর্গের নামে যে বডিটা পড়ে আছে সেখানে কুর্তা পর্যন্ত ঢুকতে চায় না। সো হরিবল কন্ডিশন। আমি গিরি বাবার ধর্মশালার মুটিয়াকে নিজে টাকা পয়সা দিয়ে থানায় লোক সঙ্গে দিয়ে সদরে পাঠালাম।
ওই যে সাধুজি ভেগে পড়লো ওই লোক আর ওই আদমি अगर एक ही है তো মুটিয়া মর্গে গেল না, পালিয়ে এলো ভয়ে, বিমারি হয়ে গেল ব্যাটার। লাশের কি হলো? যা হয়। কিকিরা অনুমান করে নিলেন বেওয়ারিশ লাশ পুড়িয়ে ফেলেছে ওরা। কথাবার্তা শেষ হওয়ার পর কিকিরারা উঠে পড়েছিলেন। শর্মাজি বললেন, তিনি পুলিশের ক বছরের চাকরিতে মারদাঙ্গা, গোলমাল, এমনকি ছোটখাটো লুটের কেসও ঘেটেছেন। খুন খারাপের ঘটনা নিয়ে তাকে মাথা ঘামাতে হয়নি, এই প্রথম। এক্সপিরিয়েন্স ছিল না রায় সাহেব, ডিফিট খেয়ে গেলাম। কিন্তু একটা কথা জানবেন, অফিসিয়ালি এই কেসটায় আমি মার খেয়ে গেলেও আনঅফিসিয়ালি আমি ব্যাক আউট করছি না। কিকিরা উঠে পড়লেন, বললেন, ঠিক আছে শর্মাজি, আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন দোষীকে খুঁজে বার করতে। বলে দুপা এগিয়েই হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। একটা কথা জিজ্ঞেস করব? জরুর। আপনি যে টর্চটা সেদিন কুড়িয়ে এনেছিলেন স্পট থেকে, সেটা কোথায়? আমার কাছে। টর্চ, চাদর, চামেলি বাবুর দেওয়া চেন, তাবিজ। বলে ইশারায় নিজের ঘরের আলমারি দেখালেন। আন্ডার লক অ্যান্ড কি, প্যাকেটে করে রাখা আছে, সিল করে। টর্চটা আপনার হাতে প্রথম এসেছিল? আপনি ভালো করে দেখেছিলেন স্যার? ভেতরে কোনো কিছুই ছিল না, একেবারে খালি। বিলকুল, আপনিও তো দেখেছেন। টর্চটায়, মানে টর্চের মুখে তখন বাল্ব ছিল? বাল্ব আছে। অবাক ব্যাপার, কিছু বোঝা যায় না। চলি শর্মাজি। থানা থেকে বেরিয়ে কিকিরা বাজারের দিকেই হাঁটতে লাগলেন। বাজার বলতে যা বোঝায় সাধারণত তার সঙ্গে মিল নেই। মেঠো জমি, গাছ, ঢিবি, আশেপাশে কয়েকটা দোকান, মাঝখানে রেল স্টেশনের রাস্তা। রাস্তা ধরে এগিয়ে গেলে দুপাশে পাক্কা, আধ পাকা, এমনকি নিছক খাপড়ায় চালার তলায় ছোটখাটো দোকান। মুদিখানা থেকে আয়ুর্বেদ ওষুধের দোকান, মণিহারি থেকে পান, সিগারেট, সবই। রাস্তার পাশে বাজারও বসে শাকসবজির। 4-6 দোকানি। এখানে হাট বসে রবিবার। সেদিন হাটতলায় বিস্তর দোকানি এসেছে। কিকিদারা হাঁটতে হাঁটতে কচি, মানে কাঞ্চনের দোকান পর্যন্ত এসে পড়লেন। দোকান খুলেছে কচি, বোধহয় খানিকটা আগে। 2-3 জন খদ্দের দাঁড়িয়ে। কি মনে করে কিকিরা কচির দোকানের দিকে পা বাড়ালেন। কচি একটা ছেলেকে চায়ের পাতা দিল ওজন করে। অন্যজন কাপড় কাচা সাবানের টিকিয়া নেবে। দাম দস্তুর করে না কচি, তবু 25 পয়সা বেশি নিল। দাম নাকি বেড়ে গিয়েছে। তৃতীয় খদ্দেরের সঙ্গে বচসা বেঁধে গেল কচির। ছেঁড়া ফাটা একটা প্যাকেট গছাবার চেষ্টা করেছে কচি। মেয়েটা নেবে না। কচি প্রথমে তাকে বোঝাতে চাইল, অবশ্য মেজাজি গলায়। মেয়েটা শুনবে না। কচি তখন হাঁকিয়ে দিল, থাক, অন্য কোথাও যা। 7 সকালের ধারে মাল কিনবি, তার আবার ছেঁড়া ফাটা। যা যা, তোর মালকিনকে বলবি আমার এখানে এইরকম মালই পাওয়া যায়। মেয়েটা বোধ হয় কাছের কোনো বাড়িতে কাজ করে। রুক্ষ চুল, ময়লা এক কাপড় পরনে, ওপরে ছেঁড়া সুতির চাদর, খালি পা। কিকিরারা দোকানে এসে দাঁড়ালেন। কচি তাকালো। চেনা জানা হয়েছে কিকিরাদের সঙ্গে, তবে ওই মুখ চেনা গোছের অল্প আলাপ। কচি হাসল না। মেয়েটাকে ভাগিয়ে দিয়ে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। কি হলো? কিকিরা বললেন হাসি মুখেই, কিছু নয়। আরে আমি কি নিজে এখানে প্যাকিং করি? মাল আনতে গিয়ে একটু ছিঁড়ে ফেটে যেতেই পারে, তার আমি কি করব? তা ঠিক, সবাই কি বোঝে? মেয়েটা পাজি। বাড়িতে নিয়ে গেলে ওর মনিব মালকিন বুঝতো। নন্দিদার বউ আমার বিলক্ষণ চেনে, জানি আমি ভেজাল কারবার করি না। মেয়েটা পাজি। এখান থেকে নিল না, বলরামের দোকান থেকে নিয়ে যাবে। ওখানে খুচরো এটা ওটা পাই যে, টিপ, সেফটিপিন, চিনির ডালা, লজেন্স। বলতে বলতে কচি তার ক্যাশের ডালা খুলে খুচরো কিছু গুনে নিল, নিয়ে চন্দনের দিকে বাড়িয়ে দিল। আপনার কালকের ব্যালেন্স 70 পয়সা, তখন দিতে পারিনি। কিকিরা হাসি মুখে বললেন, ব্যবসা চালাতে গেলে ওরকম কিছু বুঝতে হয়। আপনিও। থাক মশাই, আমাকে আর গুঁজতে বলবেন না। কচি বিরক্ত হয়ে বলল, এই ছোট্ট দোকানটা টিকিয়ে রাখতে গিয়ে আমার 8-10 হাজার টাকা গলে গেছে। ক্রেডিট, ধার, ধারে মাল দিয়েছি, উসুল করতে পারি না। এর কাছে 100, ওর কাছে 150।
এই করে লাস্ট 5 বছরে 1000, 7, 8 জোর করে আদায় করতে গেলে খদ্দের পালাবে। কাজে টাকাটা গুরুর নামে লিখে ফেলে রেখেছি। ছিপ জানেন তো, ব্যবসার ছিপ ফেললে বড়শি অনেকটা টেনে নেয় জলে, মানে জলে পড়ে অনেক টাকা, খাতায় খরচ জলে লেখাই থেকে গেল। তারাপদ চন্দন হেসে ফেলল। কিকিরাও হাসলেন। ব্যবসা বড় ঝকমারির কাজ, তবু ভালো, স্বাধীন বৃত্তি। ভালো কথা, খবরটা শুনেছেন? কিসের খবর? জিলে যে লোকটিকে পাওয়া গিয়েছিল অ্যাক্সিডেন্টে, সে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। কচির মুখ দেখে মনে হলো খবরটা শুনেছে আকাশ থেকে পড়ল না। অপ্রত্যাশিত খবর এটা নয়, কেননা আজ কদিন ধরেই ঘটনাটির আলোচনা উঠলেই এই শহরের প্রায় সবাই মোটামুটি এই রকমই অনুমান করছিল। কোথায় শুনলেন? থানায় রিপোর্ট এসেছে, মার্ডার কেস। কচি অল্প সময় চুপ করে থেকে বলল, আমাদের এখানে এমন কাণ্ড কখনো হয়নি, কেউ শোনেনি। অনেক কাল আগে একবার ট্রেন অ্যাক্সিডেন্টে কজন মারা গিয়েছিল বলে জানি। দিস ইজ ফার্স্ট টাইম একটা মার্ডার হলো। ইস, এমন পিসফুল ছোট্ট একটা জায়গায় খুন, ভাবাই যায় না। কিকিরা মাথা নাড়লেন। সত্যি ভাবা যায় না। কোচিরই যেন অনুশোচনা হচ্ছে। বলল, আমরা এত কাছে থাকি ঝিলের গায়ে, কিছুই জানতে পারলাম না। জানেন, আমি সাত তাড়াতাড়ি ঘুমোই না, রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেক রেওয়াজ করি। সারাদিন সময় পাই না। রাত্রে রেওয়াজ করা আমার অভ্যেস, সেতারটা নিয়ে বসি, মাঝে সাঝে বাদ যায়। তা আমি যে ঘরে থাকি তার দক্ষিণে জানালা খুললে ঝিলটা দেখা যায়। এখন শীত পড়ছে, অন্য জানালা বন্ধ থাকলেও দক্ষিণেরটা খোলা থাকে। ঘরের পাশে এমন একটা খুন হয়ে গেল, জানতে পারলাম না। সারা শব্দ চিৎকার কিছুই শুনলাম না। আশ্চর্য। কিকিরা একটু হাসলেন। দুঃখ জানিয়েই বোধহয় বললেন, আপনি তো ছিলেন না সেদিন। খেয়াল হলো কুচির। বলল, তাই তো, আমি তো ছিলামই না। বলেই একটু অন্যমনস্ক হলো। পরে নিজেই বলল, জানেন, আমার মায়ের ঘুম পাতলা। মা বলছিল সেদিন কেমন একটা ডাক শুনেছে, টিটিয়া পাখির ডাক যেন। তারাপদ আর চন্দন নিজেদের মধ্যে কথা বলছিল। লোক দেখছিল রাস্তায়। একটা বড় চৌকানো বাক্সকে চাকা লাগিয়ে ঠেলার মতন করে ঠেলা গাড়ি বানিয়ে এক কুমোর রাজ্যের হাঁড়ি কলসি মালসা সাজিয়ে মাঠে নেমে গেল। কিকিরা কথা বলতে বলতে 2-4টে জিনিস কিনে নিলেন কচির দোকান থেকে, টাকা পয়সা মেটালেন। আচ্ছা কচিবাবু, এখনো আপনি রেওয়াজ করছেন তো? হ্যাঁ, কেন? আপনার নজরে আর কি কিছু পড়েছে? পড়ে পড়ে ভাবলো কচি, মাথা নাড়ল, বলল, না, মানে আমি তো সেভাবে নজর করে বসে থাকি না। কেন বলুন তো? এমনি বললাম। আপনি, আপনার কি মনে হয়? না থাকে। আচ্ছা দাদা, আপনি কি, মানে কি করেন? আমি, হাসলেন কিকিরা। তারাপদদের দেখালেন, বললেন, ওরা সব কাজকর্ম করে, ওর চাকরি, এর ডাক্তারি, আমি বেকার, বসে বসে দিন কাটাই। ভালো কথা, আমার টাকাটা দিয়েছি না? দিয়েছেন। তাস আছে আপনার দোকানে? তাস? কচি দোকানের চারপাশে তাকালো। তাসের প্যাকেট ছিল, সিজিনি মাঝে মাঝে বাবুরা চায়। এখন কোথায় রেখেছি দেখতে হবে, পরে খুঁজে দেখব। কি করবেন তাস নিয়ে? খেলবেন? পেশেন্স। কিকিরা মজার মুখ করে হাসলেন। আমি তাসের খেলাও দেখাতে পারি। ও, চলি। বলে তারাপদদের ডাকলেন, চলো হে। 20-25 পা এগিয়ে এসে কিকিরা বললেন, উচির ব্যাপারে আমার একটা ধাঁধা থেকে গেল। ও সেদিন সত্যি কি এখানে ছিল না? ধাঁধা কি হয়েছে? আপনি ওর বাড়িতে খোঁজ দিতে পারেন। আমি? না হয় চামেলিবাবুকেই বলবেন। কিন্তু কেন স্যার? কুচি মামুলি ছেলে, ওকে এই মার্ডার কেসে টানছেন কেন? টানিনি, ওকে টানছি না, কিন্তু আমার মনে হয়
ওকে একটু ওয়াচফুল থাকতে বললে হতো। আচ্ছা, কোচির মা কি সত্যিই সেদিন কোনো ডাক শুনেছিলেন? কেন? কেন শুনলে বুঝতে হবে ওটা নিশাচরের ডাক, মিনিংফুল। তা থাক, আমার মন কি বলছে জানো তারাবাবু? মন বলছে খুনটা হয়েছে ঠিকই, কিন্তু খুনের পর যে জাল গুটানো থাকে সেটা এখনো হয়নি। বরং আরও গুছিয়ে বলতে হয়, খুন করার পাটটা মিটলেও পরের কাজটা মেটেনি। মিটলে চামেলিবাবু আমায় একটা জরুরি খবর দেওয়ার জন্য পাঠাতেন না। তারাপদ আর চন্দন মুখ চাওয়াচাই করল। কিকিরা পকেট থেকে এক টুকরো কাগজ বার করে তারাপদদের দিলেন। বললেন, ওর লোক সকালে এসে দিয়ে গিয়েছে। উনি নিজে বেরোতে পারেননি, হোঁচট খেয়ে বুড়ো আঙুল জখম। কাগজটা নিয়ে দেখল চন্দনরা। চামেলিবাবু লিখেছেন, আজ একবার অবশ্যই দেখা করবেন, নতুন খবর আছে। আমি নিজেই যেতাম। দরজার চৌকাটে হোঁচট খেয়ে ডান পায়ের বুড়ো আঙুল ভেঙেছি বোধহয়, ফুলে গিয়েছে খুব, নীল হয়ে কালছিটে পড়েছে, পায়ের পাতা ফেলতে পারছি না। আসবেন আপনারা, কথা আছে। চিঠির টুকরোটা ফেরত দিল চন্দন। কিকিরা রাস্তায় উঠলেন। আজ মাঠে এক রাস ফড়িং উঠছে, বর্ষাকালের মতন। কাঁটা ঝোপে বেগুনি রঙের ফুল ফুটে আছে। তারাপদ বলল, জরুরি কথাটা কি হতে পারে স্যার? আন্দাজ পাচ্ছেন? না, কি কথা আন্দাজ করতে পারছি না, তবে বুঝতে পারছি এই ঘটনা নিয়েই কথা। উনি কি শর্মার কাছে সদরের দপ্তর থেকে আসা রিপোর্টের কথা শুনেছেন? শুনতে পারেন। শর্মার কাছে খবর এসেছে কাল। চামেলিবাবুর সঙ্গে শর্মার যোগাযোগও আছে। তাহলে কি এই খবরটাই উনি আমাদের শোনাতে চান? না বোধ হয়। চন্দন কি যেন ভাবতে ভাবতে বলল, কিকিরা, আপনি যেন একটা আঁচ পাওয়ার অবস্থায় এসে পড়েছেন। কি গন্ধ পাচ্ছেন নাকি? না, এখনো অন্তত নয়। তাছাড়া আমি তো আগেই বলেছি, খুনোখুনির কারবারে আমি নেই। আজ আমি বাস্তবিকই পাচ্ছি না। তবে একটা কথা আমি প্রায় জোর করেই বলতে পারি, মাখনবাবুর মতন মানুষদের সাধ্য নেই এমন ভয়ঙ্কর কাজ করার। কিন্তু এরা কেউ খুনাক্ষরেও সেদিন কিছু জানেননি, শোনেননি। ভাবতে আমার বিশ্বাস হচ্ছে না। তবু না হয় তারা কিছুই না জানলেন। তারপরও কি কিছুই ওদের নজর পড়ল না আজ পর্যন্ত? আমি তো আলাপ করে দেখলাম, ওরা একেবারে হাদাবোকার মতন ব্যবহার করেন। ছেলে দুটো, পল্লব আর হকি প্লেয়ার লাডলি, ঠান্ডা হয়ে যাচ্ছে। শর্মা ওদের এবার হয়তো ছেড়ে দেবে। তারাপদে বলল, স্যার, ওদের ব্যাপারটা হলো হিন্দি সিনেমার হিরো মার্কা, নাচ গান হুল্লোড়। আমার মনে হয় না ভেতরে ওরা বদ। চামেলিবাবুকে জ্বালাতো হয়তো, সে মজা করেই, সিরিয়াসলি নয়। কিকিরা কিছুই বললেন না। চামেলিবাবুর বাগানের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। এখানকার জমি এমনিতেই সমতল নয়, উঁচু নিচু, কোথাও চড়াই মতন, কোথাও ঢালু। চামেলিবাবুর বাগানের দিকটা ঢালু হতে হতে মাঠের সঙ্গে মিশে গিয়েছে। যত বড় বড় গাছপালায় সবই যেন ধাপ ভেঙে ভেঙে মাটিতে নেমেছে, মানে মাঠের দিকে। ওর বসতবাড়ি একতলা হলেও সবচেয়ে উঁচু জায়গায়। জল বৃষ্টিতে বাড়ির আশেপাশে এক ফোঁটাও জল থাকে না, গড়িয়ে বাগানে নেমে যায়। গোয়াল ঘর বসতবাড়ি থেকে বেশ খানিকটা তফাতে। খামারি ঘর চমৎকার। পূব দিকে যেখানে ক্ষেতের ধান কলাই যা ওঠানো হয় জমা পড়ে, ধান ভাঙার কাজ হয় অন্যত্র, খামারি ঘরের গায়েই। সন্ধে বলতে এখন ঘড়িতে 6টাও বাজে না, তার আগেই অন্ধকার। আজ অবশ্য অন্ধকার তেমন ঘন নয় এখনো, শুক্লপক্ষ, চাঁদ রয়েছে আকাশে। নবমী দশমী তিথি হবে। চা খাওয়ার পাট চোকাবার আগেই চন্দনকে দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটা দেখিয়ে নিয়েছেন চামেলিবাবু। না, ভাঙেনি, তবে জোর হোঁচট খেয়েছেন, গাঁটে লেগেছে, রক্ত জমে নীলচে আঙুল ফুলে আছে। একদিকে চুন হলুদ চলছে, অন্যদিকে শীতলবাবুর হোমিওপ্যাথি। ব্যথা কি আর তাতে তেমন কমে? তবে 19-20। চামেলিবাবু বললেন, এবার কাজের কথা বলি। আমার এই বাড়ি থেকে ঝিলটা দেখা যায়, জানেন তো রায় সাহেব? জানি, দেখতেই পাওয়া যায়। ভালোই যায়। আমার বাড়িটা উঁচুতে, আর ওগুলো অনেক ঢালুতে। বুঝেছি, ঝিলে। শুনুন আগে সব। চামেলিবাবু বললেন, কাল পায়ের যন্ত্রণায় ঘুম আসছে না,
একটু করে ঘুমোই, তন্দ্রার মতন হয়, আবার ঘুম ভেঙে যায়। তার তখন মাঝরাত হবে। আমার শোয়ার ঘরের পাশে বিজুয়া শোয়। বিজুয়াকে তো চেনেন, দেখেছেন সব সময়। ও আমার হাতের লাঠি, আমার সব কাজও করে। বুড়ো মানুষ, কখন কি হয়। বিজুয়া আজ কবছরই রাত্রে আমার পাশের লম্বা ঘরটায় শুয়ে রাত্রে। কাল আমি যন্ত্রণায় ছটফট করতে করতে বিছানায় উঠে বসেছি। একবার কল ঘরে যাব। আমার সাড়া পেয়ে বিজুয়া এসে বলল, বাবু একবার বাইরে এসে দেখে যান, ঝিলের ধারে ভুতুড়ে আলো ঘুরে বেড়াচ্ছে। বিজুয়াদের ভূত পেতে বিশ্বাস থাকা অস্বাভাবিক নয়। ও ভয় পেয়েছিল বলে মনে হলো। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে এসে দেখি বিজুয়া ভুল বলেনি। একটা আলো ঝিলের আলপথ ধরে ঘুরছে। ঘুরছে মানে অনেকটা সেই আলেয়ার মতন। এই একটা জায়গায় জ্বললো তো খানিক পরে নিভে গেল, খানিকটা তফাতে আবার দেখি আলো। অদ্ভুত ব্যাপার মশাই। কিকিরাও অবাক হচ্ছিলেন। চন্দন আর তারাপদা বলল, আলেয়া? না, চামেলিবাবু মাথা নাড়লেন। আলেয়ার আলো আমরা অনেক দেখেছি। আগেকার মাইনিং ফিল্ডে হরদম ওটা দেখা যেত। ওটা গ্যাসের ব্যাপার। ছেলেবেলায় আমরা বলতাম মাঠে ঘাটে ভূতগুলো ছুটে বেড়ায়। কালকের দেখা আলো আলেয়া নয়। কেমন করে বুঝলেন? দেখে বুঝলাম। তাছাড়া ঝিলের পাশে আজ পর্যন্ত কখনো কেউ আলেয়া দেখেনি। কিসের আলো তবে? মনে হয় লণ্ঠনের। কাল যখন আলোটা দেখি তখন আর আকাশে চাঁদ নেই, ডুবে গিয়েছে, পুরো অন্ধকার। তখন কটা হবে? পরে ঘড়ি দেখেছি, রাত 2:15। আপনি কতক্ষণ দেখেছেন? মিনিট 10-15 বড় জোর। শীত করছিল, দাঁড়িয়ে থেকে কি আর করব, ঘরে চলে এলাম। চন্দন বলল, আলোটা কতক্ষণ ছিল? তা বলতে পারবো না। তারাপদ বলল, সকালে কাউকে দেখতে পাঠিয়েছিলেন? ভিজুয়াকেই পাঠিয়েছিলাম। ও ওই জায়গাটা দেখে আসার পর আমার চিরকুটটা রায়বাবুকে দিয়ে এসেছে। কিকিরা কিছুক্ষণ চুপ করে থাকলেন, পরে বললেন, কথাটা কি জানিয়েছেন কাউকে? মাথা নাড়লেন চামেলিবাবু। না, শুনুন রায় সাহেব, আমার বিশ্বাস শুধু ঝিলপাড়েই আলো ছিল না, অন্য কিছুও থাকতে পারে। শর্মাকে জানিয়েছেন কথাটা? না, আজ শর্মার সঙ্গে দেখা হয়নি, শুধু আপনাকেই জানিয়েছি। শর্মা যদি কাল আসে এদিকে জানাবো। এটা কদিন হচ্ছে? বলতে পারবো না, কালকেই চোখে পড়লো প্রথম। ঠিক আছে, আজ আমরাও নজর করব। আমাদের বাড়ি থেকে ঝিল দেখা যায় না, তবে ছাদে উঠলে আপনাদের এদিকটা দেখা যায়। দেখুন তো একবার, আমিও দেখব। তারাপদ বলল, কিকিরা স্যার, আমাদের সঙ্গে চামেলিবাবুর একটা সিগন্যালিং কোড থাকলে ভালো হতো। উনি যখন দেখতেন। কিকিরা বাধা দিয়ে বললেন, সে পরে হবে, আগে আমরা দেখি। চামেলিবাবু বললেন, আমি জোর করে বলতে পারি, ভূত প্রেত নয়, আলেয়াও নয়, কেউ একজন ওখানে আলো হাতে ঘুরে বেড়ায়। আপনারা কলকাতার লোক, কথাটা ঠিক বুঝবেন না হয়তো, কিন্তু আমরা বন জঙ্গলে ফাঁকা মাঠে ঘাটে পড়ে থাকি। আমরা দেখেছি, কেউ যদি দূরের মাঠ দিয়ে হাতে লণ্ঠন ঝুলিয়ে হেঁটে যায়, আলোটা দোলে। মাঝে মাঝে উঁচু নিচু জায়গায়, এমনকি লণ্ঠনধারীর গায়ের আড়ালেও পড়ে যায়। এই আলো মশাই তেমন নয়। আলো হাতে কেউ হেঁটে যায় না এক নাগারে। আলোটা দেখলাম কমুহূর্ত, তারপর আর নেই। আবার এক সময়। কিকিরা হেসে বললেন, রহস্য তো ভালোই জমেছে চামেলিবাবু। এতদিন ছিল লোকটা কে, কেমন করে মারা গেল। এখন আবার দেখা যাচ্ছে ঝিলের আশেপাশে মাঝরাত্রে একটা ভৌতিক আলো হাজির হয়েছে। মানে এখন চলছে ভুতুরে খেলা। বোধহয় হাতড়ানোর পালা। হাতড়ানোর পালা? খোঁজখবর হচ্ছে হয়তো। কিসের? সেটাই তো বলতে পারছি না, আমরা বুঝতেও পারছি না। পারবো হয়তো এবার। উঠে পড়লেন কিকিরারা। আসি। সাবধানে যাবেন। আমরা ইচ্ছে করেই আলপথ দিয়ে যাব না, বড় রাস্তা ধরে ঘুরে যাব। আপনিও বেশি হাঁটাচলা করবেন না, ব্যথা বাড়বে। কিকিরারা আর বসলেন না। ওঠার সময় মজা করে বললেন, দেখবেন মশাই, ভূতকে ভয় দেখানোর জন্য যেন দোনলা চালিয়ে দেবেন না, তাহলে ভূত পালাবে। মাঠের রাস্তায় এখন স্পষ্ট জ্যোৎস্নার আলো।
শীতের কুয়াশা ততটা ভারী হয়নি, রাতও বেশি নয়, মাত্র 7:30। চামেলিবাবুর বাগানের লাগোয়া 5টা বাড়ি গায়ে গায়ে নয়, তবু আলো জ্বলছিল ল্যাম্পের, লণ্ঠনের। কিকিরা যেন আরো নজর করে করে বাড়িগুলো দেখছিলেন। শীতলবাবুর বাড়ি প্রায় অন্ধকার, কচির বাড়িতে বাতি জ্বলছে, অন্য 3টে বাড়িও অন্ধকার নয়। তারাপদ হঠাৎ হেসে বলল, কিকিরা স্যার, আপনি তাহলে আজ ভূত দেখবেন? দেখবো কি গো, ভূত নিয়েই তো আমার কারবার। তারাপদ ঠাট্টাটা বুঝতে পেরে হেসে উঠল। ঘড়ি দেখার দরকার হলো না। কিকিরা অনুমান করলেন আর 1:30টাও হয়তো হবে না। চামেলিবাবুর কথা বর্ণে বর্ণে মিলে গেল। শীত কিন্তু বেশ। কিকিরা গা মাথা যতই ঢাকা দিন না কেন, শীতে কাঁপুনি ধরে যায়। চাঁদের আলো মরে গেল, শুক্লপক্ষ, তিথিও বোধহয় নবমী। অস্ত গেল চাঁদ, অন্ধকার, তারা ফুটে আছে এপাশে। ঝিলের আলপথে আলো দেখা গেল। কিকিরারা দেখলেন আলের উঁচু রাস্তায় কখনো কখনো বা নিচে ঝিলের গা ধরে একটা আলো জ্বলছে, থামছে, আড়াল পড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে। কিকিরা কিছুক্ষণ লক্ষ্য করতে করতে বললেন, জাদু, তোমরা তৈরি? হ্যাঁ স্যার। ঠান্ডা লাগবে না? না স্যার, হেড টু ফুট এমনভাবে কভার করেছি যে নর্থ পোলে চলে যেতে পারি। তাহলে খানিকটা এগিয়ে যাও। এই ছাদ থেকে ঝিলটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওপারে চামেলি বাগানের বাড়িগুলো নজরে পড়ছে না। তোমরা খানিকটা এগিয়ে বড় রাস্তায় জাম গাছটার সামনে দাঁড়ালেই বাড়িগুলো দেখতে পাবে। একবার দেখে এসো ওই বাড়িগুলোর কোনোটা থেকে। বুঝেছি স্যার, আলোর খেলা চলছে কিনা। হ্যাঁ, যেমন বলেছিলাম। আয় তারা, চলে আয়। তারাপদ বলল, চল, জয় মা কালী, টর্চ নিয়ে এসিস? চন্দনরা ছাদ থেকে নেমে গেল। কিকিরা মাথা বাঁচাবার জন্য কয়েক পা সরে গেলেন। ছাদের সিঁড়িঘরের মাথায় অ্যাসবেস্টসের শেড। এখান থেকেও ঝিলের দিকটা দেখা যায়। আলোটা যে লণ্ঠনের তা বোঝা যায়। টর্চের আলোর ধরন আলাদা, সাদাটে, উজ্জ্বল, স্থির। এই আলো ম্যাটম্যাটে, ঘোলাটে। মাঝে মাঝে আলোটা হারিয়ে যাচ্ছে বা আড়ালে পড়ে যাচ্ছে। না, একেবারেই দপদপ করছে না। কিকিরার মাথায় ঢুকছিল না লোকটা কে হতে পারে। কেনই বা এই মাঝরাতে শীতের মধ্যে ঝিলের আলের পাশে ঘুরে বেড়াচ্ছে? কেন? মনে হয় লোকটা যেন কিছু খুঁজছে, তন্ন তন্ন করে। কিন্তু খোঁজাই যদি উদ্দেশ্য হয়, তবে দিনের আলোয় নয় কেন? কিকিরা এটা বুঝতে পারছিলেন না। ঠিক কতদিন ধরে আলোটা দেখা যাচ্ছে? হালে না আগে থেকেই? চামেলিবাবুর নজর পড়েছে মাত্র গতকাল। ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে এলো তারাপদরা, শীতে কাহিল। কিকিরাও ছাদ থেকে নিচে নেমে এসেছেন। তারাপদ আর থাকতে পারছিল না, ভীষণ উত্তেজিত। গা গরম করার জন্য হাত বাড়িয়ে সিগারেট চাইল চন্দনের কাছে। তারাপদ কিকিরাকে বলল, স্যার, আপনি যা ভেবেছিলেন একেবারে রাইট। চামেলিবাবুর বাগানের বাইরে যে 5টা বাড়ি আছে, চামেলিস 5 ফিঙ্গার। ঠাট্টা করেই বলল তারাপদ। এই ঠাট্টাটা সে করে মাঝে মধ্যে। ওই বাড়িগুলোর একটার মধ্যে থেকে আলোর সিগন্যালিং চলছিল। কেমন সিগন্যালিং? চন্দন বলল, তারা পারবে না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। একটা বাড়ির একটাই জানালা খোলা ছিল, জানালার বাইরের দিকে কেউ দাঁড়িয়ে ছিল না। আলো হাতে থাকলে বাইরে আলো পড়তো, মানে বাইরে আলো থাকলে আশপাশ থেকেই চোখে পড়তো সহজেই। জানালার ভেতর দিকে ঘরের মধ্যে কেউ ছিল, তার আলো টর্চের নয়, লণ্ঠনের। আলোটা কুপির আলোর মতন, কিংবা সাধারণ মোমের। ওই আলো কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো ওপরে নিচে ঘোরানো হচ্ছিল। 1-2বার দেখলাম ক্রস চিহ্ন করলো, সার্কেলও করেছিল। কোনো সন্দেহ নেই ওপারে জানালার আড়াল থেকে কেউ সাংকেতিকভাবে কিছু বোঝাতে চাইছিল জিলের লোকটাকে। কোন বাড়ি বুঝতে পারলে? পাঁজা মশাইয়ের। ওটাই তো পশ্চিম দিকে একটেরে। তারাপদ বলল, আমরা আরো অনেকটা এগুলে ঝিল লোকটাকে আন্দাজ করতে পারতাম। এগিয়ে যেতে সাহস হলো না, আপনি বারণ করেছিলেন। আমরা টর্চও জ্বালিনি, পাচ্ছে ওরা আলো দেখে ধরে ফেলে ওদের ওপর কেউ নজর রাখছে। কিকিরা বললেন, ঝিলের লোকটা কখন ফিরে গেল? উপাস থেকে বার কয়েক বাতি কম বেশি করলো, নিভিয়ে দিতেই লোকটা চলে গেল। অন্ধকারে আর কিছু দেখতে পেলে না? না স্যার। কিকিরা চুপ। চন্দন বলল, শর্মাজিকে ব্যাপারটা জানিয়ে
আমরা এবার থার্ড পার্টি হয়ে যাই কিকিরা। অযথা এই গন্ডগোলের মধ্যে গিয়ে কাজ নেই। এসেছিলাম বেড়াতে, দুদিন আরামসে থাকবো, খাবো দাবো ঘুমোবো। তা না কোথায় কে খুন হলো, থানা পুলিশ, আমাদের মাথা ঘামিয়ে লাভ কি বলুন? কিকিরা মাথা নাড়লেন, যেন স্বীকার করে নিলেন কথাটা। বললেন, মাথা আমরা ঘামাতাম না। সেদিন সকালে তারা তোমায় ডেকে নিয়ে গেল, তুমি ঝিলের কাছে গিয়ে একটি মানুষকে দেখলে মারা গিয়েছে। তারপর থানা পুলিশ স্টেটমেন্ট, জড়িয়ে না গিয়ে কি করব? যাকে তুমি ঠিকই বলেছ, শর্মাকে এবার কথাটা জানাতে হয়। আমরা জানাতে পারি, চামেলিবাবুও পারেন, তবে চামেলিবাবুর চেয়ে আমরা আরও একটু বেশি দেখেছি। তারপর বলল, স্যার আপনি ঠিকই বলেছিলেন, গণপতি বাজার লোকটাকে সত্যি সুবিধের মনে হচ্ছে না। তাই দেখছি একজন থিয়েটার যাত্রা ড্রেস মেকার, সাধারণ মানুষ, পেশাও মাউলি, বাজাবাবুর বয়সও হয়েছে। ভদ্রলোক কেন এইসব গোলমেলে ব্যাপারের মধ্যে থাকবেন আমি বুঝতে পারছি না। আমাদের বুঝে দরকার নেই, যার বোঝার বুঝবে। আপনি চামেলিবাবুকে বলুন শর্মাজিকে ঘটনাটা বলতে, না হয় দুজনেই বলুন। ডাবল ভার্সান, তারাপদ ঠাট্টা করে বলল। কিকিরা আরেকটু বসে উঠে পড়লেন। নাও শুয়ে পড়ো, রাত কাবার হতে চলল বলে কিকিরা উঠে পড়লেন, নিজের ঘরে শুতে যাবেন। ঘড়ি দেখার দরকার ছিল না, রাত যে শেষের দিকে টলে পড়েছে বোঝাই যায়। চামেলিবাবু নিজেই হয়তো যেতেন পারলে, কিন্তু হাঁটার ক্ষমতা নেই থানা পর্যন্ত। কাজেই চিঠি লিখে থানা থেকে শর্মাজিকে ধরে আনলেন। কিকিরাও ছিলেন। সকালে বসা হয়নি, অন্য কাজ ছিল শর্মাজির। বিকেলেই এসেছেন তিনি, আর এখন বিকেল মানে আধ সন্ধে। কিকিরারাও এসে পড়েছেন সময়ে। চামেলিবাবুর বসার ঘরে চা খেতে খেতে ঘটনাটা শুনলেন শর্মা। প্রথমে চামেলিবাবুর মুখে পড়ে কিকিরাদের কাছে। শর্মা ঠান্ডা মাথায় ভাবলেন খানিক, তারপর বললেন, চামেলিজি, ওই গণপত তো আপনার বাড়িতে ভাড়া থাকেন, আপনি আগে জানলেন না আদমি কেমন? শর্মা গণপতিকে বলে গণপত। চামেলিবাবু বললেন, না আগে জানবো কেমন করে, ভাড়া চেয়েছিল দিয়ে দিলাম। আপনার চেনা কেউ রেকমেন্ড করেছিল? না সেভাবে কেউ করেনি, চিঠি লিখেছিল ভদ্রলোক। এর আগে হরিবাবু বলে এক ভদ্রলোক ছিল বাড়িটায়, পুজোর আগে, কাশীপুরের লোক, কাপড়ের ব্যবসা শোভাবাজারে। তার মুখে আমার বাড়ির কথা শুনে চিঠি লিখেছিল। ক মাস ভাড়া নিয়েছেন গণপত? 2 মাস। আছেন কতদিন? 15-20 দিন হলো। আপনার কাছে আসেন? না, 2-1 দিন এসেছেন। কথা বেশি বলেন না। স্ত্রী মারা গিয়েছেন ক বছর আগে। ভেতরে কোনো আফসোস আছে, মুখ দেখে তাই মনে হয়। আমিই বরং খোঁজ নিতাম ফাদার। রায় সাহেব, শর্মাজি কিকিরের দিকে তাকালেন, গণপতি বাবুকে আজই থানায় তুলে নিয়ে যেতে পারি। থানায় ডেকে নিয়ে যাওয়া ডিফিকাল্ট নয়, তাতে কোনো কাম হবে না। অফেন্স, কোনো অফেন্স তো চাই। নিজের ঘরে আলো জ্বালায়, এ তো অফেন্স নয়। কিকিরা মাথা হেলালেন, এ তো সব কথা। রামশ্যাম যদু মধু যে কোনো লোক যখন খুশি তার বাড়িতে আলো জ্বালাতে পারে, তাতে তার দোষটা হচ্ছে কোথায়? মিছিমিছি এই বাজে কারণ দেখিয়ে কাউকে থানায় ধরে নিয়ে যাওয়া যায় না। এমনকি কিকিরার আর ভাবা হলো না। তার আগেই শর্মা কথা বললেন, আজ আমি আমার লোক নিয়ে নাইটে ঝিলের আশেপাশে থাকবো, ওয়াচ করব, ওই লোকটাকে পাকড়াও করব। লেট আস সি। চামেলিবাবু বললেন, আর যদি লণ্ঠনধারী ঝিলের কাছে না আসে? কিকিরা বললেন, মনে হয় আসবে বলে একটু হাসলেন। বললেন আবার, আমি শিকারী নই, বনে জঙ্গলেও ঘুরে বেড়াই না। শুনেছি বাঘসিংহ নাকি তার আধমরা বা মরা শিকার যেখানে ফেলে যায় সেখানে বারবার ঘুরে আসে। আমরা জানি না, কিন্তু আমার বিশ্বাস ওই ঝিলের আশেপাশে কোনো কিছু খোঁজার চেষ্টা হয়। সেটা সামান্য জিনিস নয়। ওই লণ্ঠনধারী আজও আসবে। পাজাবাবু কি জানতে পারছেন আমরা ওদের আলোর খেলাটা নজর করেছি? করেননি, তিনি জানেন না। বরাত জোরে আমরা যা দেখেছি তার নেহাত তুচ্ছ নয় চামেলিবাবু। এই গিঁটটা খুলতে পারলে হয়তো অনেক জট আলগা হয়ে যাবে। চামেলিবাবু স্বীকার করলেন কথাটা। দেখুন, কপালে যদি লেগে যায় আজ। শর্মাজি আর অপেক্ষা করতে চাইলেন না। সামান্য সলা পরামর্শ করে তিনি উঠে পড়লেন।
মাঝরাতের পরপরই ঘটনাটা ঘটে গেল। ঝিলের আলপাত ধরে যে লোকটা ঘোরাফেরা করছিল সে ধরা পড়ে গেল। তার বিন্দুমাত্র সন্দেহ হয়নি যে ঘন অন্ধকারে ঝিলের গায়ে বাঁকা হয়ে ঝুলে পড়া গাছটার আড়াল থেকে কেউ আচমকা বেরিয়ে এসে তাকে ধরে ফেলবে। তবু হয়তো সে পালাবার চেষ্টা করত, কিন্তু বুঝতে পারল তাতে লাভ হবে না। পুলিশের হুইসেলের শব্দ, টর্চের আলো, জনকয়েক সেপাইয়ে ছুটে আসা দারোগাজির হাতের অস্ত্রটি তাকে আর পালাবার সাহস জোগাতে পারল না। লোকটাকে চট করে দেখলে মনে হয় না ও মানুষ। চেহারায় যতটা ভীতিকর তার চেয়েও বেশি আতঙ্কজনক তার সাজ পোশাক। ঘন কালো কর্কশ এক কম্বলের কাপড় কেটে যেন তার গায়ে এক বেয়াদা জব্বা বা জামা চাপানো রয়েছে, গলা থেকে পা পর্যন্ত ঢাকা। মাথা, মুখ, গলা কালো টুপিতে আড়াল করা, হনুমান মার্কা টুপি, শুধু চোখ নাক দেখা যাচ্ছে। টুপির গলার কাছে একটা কালচে মাফলার, হাতে দস্তানা, সেটাও কালচে রঙের। পায়ের জুতো গামবুট ধরনের। ও আলো বা অন্ধকারে দেখলে লোকটাকে বুনো জন্তু বলেই মনে হয়। ধরা পড়ে গেল লোকটা। তার হাতের লণ্ঠন কেড়ে নিল একজন সেপাই। কিকিরারাও ততক্ষণে হাজির হয়ে গিয়েছেন ঝিলের ধারে। শীতের দিন, তবু ঘন ঘন হুইসেলের শব্দ, সিপাহীদের চেঁচামেচিতে চামেলিবাবুর প্রতিবেশীদের কারো কারো হয়তো ঘুমও ভেঙে গিয়েছিল। জানালাগুলো খুলে গেল দু একবারিশ। শর্মাজি আর দাঁড়াতে রাজি নয়। লোকটাকে ধরে রাখলো দুই সেপাই। অন্য একজনকে শর্মা হুকুম করলেন গণপতি পাদার বাড়িতে গিয়ে পাহারায় থাকতে, ভোর হলেই তাকে তুলে নিয়ে থানায় যেতে। রায় সাহেব, আপনারা ঘর চলে যান, রাত বহুত হয়ে গেল, কাল থানায় আসবেন। কিকিরা পাদাবাবুর অনুগত লোকটিকে দেখছিলেন আর ভাবছিলেন বুনো জন্তুর মতন পোশাক পরলেও লোকটাকে অনেক বেশি ভৌতিক দেখায়। এরকম কাউকে রাত্রে আচমকা দেখলে ভয়ে মূর্ছা যাওয়া অসম্ভব নয়। হার্ট ফেলও হতে পারে দুর্বল চিত্তের মানুষের। তোমার নাম ভৈরব? কিকিরা বললেন। লোকটা জবাব দিল না কথার। সে যেন এখনো ভাবতে পারছে না যে কেমন করে সে ধরা পড়ে গেল। জবাব না পাওয়ায় কিকিরা যেন একটু হেসে বললেন, তুমি বাবু কতক্ষণ আর বোবা হয়ে থাকবে? থানায় যাও, পুলিশের গুঁতো খেলে বোবারাও বাবা বলে, কথা ওরা বলিয়ে নেবে। চন্দন বলল, চলুন স্যার, আজ আর নয়, ঠান্ডা লেগে গিয়েছে। কিকিরা আর দাঁড়াতে রাজি নন। তারাপদকে টানলেন, চলো। যেতে গিয়ে শর্মার দিকে তাকালেন। কাল আপনার সভা কখন বসবে দারোগা সাহেব? সভা? আমরা তো যাব। শর্মা বুঝতে পারলেন, বললেন, 9:30 বাজে আসুন। চামেলিবাবু, পায়ে ব্যথা, আনিয়ে নেব। চলি। কষ্টেই হচ্ছিল যেতে। ঝিলপাড়ের চারিদিকে কুয়াশায় ঢাকা। কনকনে ঠান্ডা বাতাস আসছে উত্তরের। আকাশের তারাগুলিও যেন আবছা হয়ে এসেছে হিমে কুয়াশায়। যেতে যেতে কিকিরা বললেন, বুঝলে চাঁদু, মাদাবাবু থিয়েটার যাত্রার ড্রেস মেকার, সাজ মাস্টার হতে পারেন। ওর সুনাম কতটা আমি জানি না, তবে লোকটির অন্য মিষ্টিও আছে চাঁদু, হয়তো সেটাই আসল। দেখা যাক কি বলেন উনি। থানায় শর্মাজির অফিস ঘরে চামেলিবাবুরা সবাই বসেছিলেন। কিকিরারা এক পাশে, চামেলিবাবু শর্মার মুখোমুখি। বাঁদিকে একটা কাঠের চেয়ারে গণপতি পাঁজা। গণপতি পাঁজাকে দেখলে মনে হবে না উনি ভয়ে তটস্থ হয়ে বা বিহ্বল হয়ে বসে আছেন। শক্ত মানুষ, গলার স্বর মিনমিনে নয়, খানিকটা নিস্পৃহ ও গম্ভীর। প্রথমটায় তিনি শর্মাজিদের কথা শুনলেন। চামেলিবাবুর রাগারাগি দেখলেন। না জেনে শুনে অচেনা লোককে বাড়ি ভাড়া দিয়ে কত মূর্খামি না করেছেন তিনি। চামেলিবাবু আফসোস করছিলেন। অবশ্য এটা সবসময় সর্বক্ষেত্রে ঠিক নয়। ভাড়া তিনি অজানা অচেনাকেও দেন, তবে একটু দেখে শুনে। একতরফা নানান কথা শোনার পর গণপতি পাঁজা বললেন অধৈর্য হয়েই, আপনারা আমাকে থানায় ধরে এনেছেন কেন? ধরে এনেছেন প্রমাণ করতে যে আমি সেদিনের ঘটনার সঙ্গে জড়িয়ে আছি, এই তো? চামেলিবাবু বললেন, আলবাত, আপনি ছাড়া। হাত তুলে চামেলিবাবুকে থামতে বললেন গণপতি। তারপর চামেলিকে যেন উপেক্ষা করেই শর্মাজির দিকে তাকালেন, বললেন, আমাকে আপনি আসামি হিসেবে দাঁড় করাতে চাইছেন দারোগাবাবু। তা আপনি পারেন, সন্দেহ করে মামলা সাজাতে পারেন, কিন্তু আমার তরফেও আইন আছে। বড় বড় উকিল ব্যারিস্টারও খাড়া করতে পারি। সহজে আপনি আমায় ফাঁসাতে পারবেন না। শর্মা উত্তেজিত হলেন না, ঠান্ডা গলাতেই বললেন, আপনি যা বলার বলতে পারেন, আমার কাজ আমি করব। করুন। বলে কিকিরার দিকে তাকালেন গণপতি। আপনি এদের দলে ঢুকে পড়েছেন, ভালোই করেছেন।
মশাই, মানুষ চেনায় ভুল আমার কমই হয়। আপনাকে চিনতে আমার ভুল হয়নি। তবে আপনারা যে এতটা নেচে উঠবেন বুঝতে পারিনি। কিকিরা অমায়িক মুখ করে হাসলেন। আমারও হয়নি। হয়নি? না। তাহলে আপনি বলতে চাইছেন আমি খুনি? নিজের হাতে আপনি কি করেছেন আমি বলতে পারবো না, তবে ওই মানুষটির খুনের পেছনে আপনার হাত থাকতে পারে। গণপতি সামান্য চুপ করে থাকলেন, দেখলেন কিকিরাকে তীক্ষ্ণভাবে। শেষে বললেন, অশ্বিনী দালাল ওরফে প্রেমলাল ওরফে খুশিবাবু। জানেন লোকটাকে? নাম শুনেছেন? পুলিশের খাতায় লোকটার নাম করা স্মাগলার। বাইরে থেকে মাল আনে, সোনা, ড্রাগস, সব ব্যাপারেই হাত আছে। ক্রিমিনাল। একটা দল আছে ওর, ব্যবসা ছড়ানো, ব্যাংক ডাকাতিও করেছে। কিকিরা রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। স্মাগলারদের সম্বন্ধে তার কোনো ধারণা নেই। কাগজে পড়েন মাঝে মাঝে, গল্পেও হয়তো শুনেছেন কারো কারো নাম, তবে পাক্কা স্মাগলার চোখে দেখেননি। শর্মাজিও নড়ে চড়ে বসলেন। এখানে স্মাগলার? চন্দন আর তারাপদ মুখ চাওয়াচাই করল। চামেলি বাবু চুপ। তাতে কি? কিকিরা বললেন শেষ পর্যন্ত, নিজেকে সামলে নিয়ে। স্মাগলার হলে তাকে আপনি ধরিয়ে দিতে পারতেন। কোনো মানুষকে খুন করার অধিকার আপনার নেই। আমি খুন করিনি, গণপতি বললেন, একটু থেমে আবার। আর অধিকার না থাক, শোধবোধের ব্যাপার ছিল। কে খুন করেছে? ইচ্ছে করে কেউ করেনি, গন্ডগোলে হয়ে গিয়েছে। গন্ডগোলে হয়ে গেল? হ্যাঁ, দুজনে যদি লড়াই করে, একজন অন্যজনকে টুটি টিপে মারার চেষ্টা করে, তাহলে সে যা পায় হাতের কাছে তাই দিয়ে অন্যকে জখম করে। স্বাভাবিক ব্যাপার এটা। প্রেমলাল জখম হয়েছিল। কে করেছিল? ভৈরব? হ্যাঁ। আপনি হুকুম করেছিলেন? না। মাথা নাড়লেন গণপতি। আমি খুন করতে হুকুম করিনি, চিরকালের মতন অকেজো করে দিতে বলেছিলাম। প্রেমলাল বাহাদুরি করতে গেল, ভৈরবের গায়ে অসুরের ক্ষমতা। তাছাড়াও লড়ালড়ির সময় ঝিলের পাড়ে একটা পাথরের টুকরো পেয়ে যায়, ভারী পাথর। প্রেমলালের মাথায় মেরেছিল। তার আগে প্রেমলালের ভোজালিতে সামান্য লেগেছিল ভৈরবের পিঠের দিকে। প্রেমলাল ভোজালি চালালেও জায়গা মতন জখম করতে পারেনি ভৈরবকে। শর্মা বললেন, প্রেমলালকে জখম করার পর তাকে ঝিলের জলে পাথরের ওপর ফেলে দিয়েছেন আপনার ভৈরব? হ্যাঁ, তবে এখানে ও নির্দোষ। ওর মাথায় বুদ্ধিটা খেলেনি। ওটা আমি বলেছিলাম। আপনি ওখানে ছিলেন? সত্যি কথা বললে বলতে হয় ছিলাম। গণপতি বললেন, নগদ টাকা তোরা ওকে দিতে হলে থাকবো না নিজে? শর্মা আর কিকিরা পরস্পরের দিকে তাকালেন, হয়তো চমকে উঠেছিলেন ভেতরে ভেতরে। টাকা তোরা কেন? আপনি ওকে টাকা দিতে গিয়েছিলেন কেন? গণপতি যেন তামাশা করছেন, বললেন, টাকা ছাড়া প্রেমলালের সঙ্গে লেনদেনের কারবার হয়? সোনার কাঠি শুনেছেন? হংকং গোল্ড স্টিক? চামেলিবাবু বললেন, পিনও বলতে পারেন। হাই ক্লাস টুথপিক কিংবা ধরুন ইঞ্জেকশনের সূচ নিশ্চয়ই দেখেছেন। এগুলো সেই রকম। জিনিসটা শুনতে যত মামুলি মনে হচ্ছে, আসলে তেমন নয়। সোনার কাঠি, খাঁটি, ভীষণ শক্ত। ওরা বলে, কি বলে যেন, মানে দেখতে কাঠি হলেও ওজনে কাঠি নয়। এসব আসে কোথা থেকে? হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চোরা পথে ঘুরে ফিরে আসে। ওই লোকটা যে মারা গিয়েছে সে এসব আনাতো? লাইনে ছিল। আগেই বলেছি ও স্মাগলার। ওর হাত হয়ে বাজারে সোনা, স্টোন, নেশা টেশাও ঘুরত। মানে আপনি বলতে চাইছেন বাইরে থেকে এইসব মাল সে নিজে বা লোক দিয়ে এখানে আনাতো? হ্যাঁ, তবে ওর মাথার উপর লোক ছিল, প্রেমলালের মনিব। তার কাজকর্মের কথা আমি বেশি জানি না, শুধু জানি বাইরে বাইরেই সে মক্কেল বেশি ঘুরত। এখানকার বাজারে ওই সোনার কাঠির দাম কত হতে পারে? দাম? তা এক একটা কাঠি কম করেও 800-1000। সোনার বিস্কুটের কথা শুনেছি, কাঠি কখনো শুনিনি। এসব হালে হয়েছে চোখে ধুলো দেওয়ার জন্যে। কাঠ বাদাম জানেন তো? চীনে বাদাম নয়, সেই কাঠ বাদামের মধ্যে করে চুনি আসে, হীরের কুচি আসে, শুনেছেন? তবে বাদামগুলো কাঠ বাদাম নয়, দেখতে অবিকল ওই রকম, নকল বাদাম, ধরা যায় না। শর্মা ড্রয়ার খুলে আবার বন্ধ করে দিলেন। ছোট্ট একটা জায়গায় সাধারণ দারোগা এত কথা কেমন করে জানবেন? স্টিক বা কাঠি?
নিডল আসে কিভাবে? যেভাবে আসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। গণপতি বললেন, অবস্থা বুঝে ব্যবস্থা। তবে বেশিরভাগ সময় আসে বড় টর্চের ব্যাটারি সেলের মধ্যে। পিনগুলো লম্বায় ইঞ্চি 2, বান্ডিল করা থাকে সেলের মধ্যে। ওপরের দিকটা অবিকল ওই সেলের মতন প্যাকিং, লেবেলিং। চট করে দেখলে ধরার উপায় নেই, ব্যাটারির সেল বলেই মনে হবে। কিকিরা বুঝতে পেরে গেলেন। একবার তাকালেন শর্মার দিকে, তারপর চোখ ফিরিয়ে গণপতিকে বললেন, ও, আপনি তাহলে টর্চ থেকে সেলগুলো বার করে নিয়েছেন? 3 সেলের টর্চ। কত টাকার মাল ছিল পাঞ্জাবাবু? গণপতি মাথা নাড়েন। না, আমি বার করে নিইনি, নিতে পারিনি। নিতে পারলে কম করে 2.5 লাখ টাকা হতো। মনে মনে একটা হিসেব ছিল যেন ওর। কেন পারলেন না? আমার সঙ্গে কথা ছিল নগদ 50,000 পাবে প্রেমলাল। টোপ দিয়ে রেখেছিলাম। এখানে অত টাকা আমি পাবো কোথায়? অবশ্য ওকে কথাটা জানাইনি। তা সেদিন একটা ছুতো দেখিয়ে বললাম, 1,700-5 নাও, বাকি টাকা কলকাতায় গিয়ে অমুকের কাছ থেকে নিয়ে নিও, আমি চিঠি লিখে এনেছি। ও, টাকা নিয়ে গোলমাল, পাওনা গন্ডা আদায়। এক কথার মানুষ আমি। কারবার আমার আছে, কারবার। প্রেমলাল চেল্লাতে লাগলো, আমি বারণ করলাম। ও আমায় গালাগাল দিতে লাগলো। বলল, টাকা দেব কথা দিয়েই আমি তাকে ডেকে আনিয়েছি। হ্যাঁ, তা ঠিকই আনিয়েছিলাম, তবে সে অন্য মতলবে। প্রেমলালকে একটা ছুতো দেখাবার চেষ্টা করলাম, ও আরো খেপে গেল। ভৈরবকে বললাম ওকে ধরতে, তখন ছটপট লেগে গেল, ধস্তাধস্তি। প্রেমলাল ভোজালি চালালো। তারপর টর্চ থেকে ব্যাটারি সেলগুলো বার করে ঝিলের মধ্যে ফেলে দিল ছুঁড়ে ছুঁড়ে। শর্মাজি বললেন, সেলগুলো আপনি পাননি? না। ওগুলো ঝিলের মধ্যে পড়ে আছে? ঝিলের মধ্যে আছে না, আশেপাশে পড়েছে 2-1টা ছোড়ার সময়, জানি না। আপনি ভৈরবকে দিয়ে রাত্রে সেগুলো খোঁজেন? কিকিরা বললেন, কত টাকা? গলার স্বর অন্যরকম শোনালো। তামাশা করলেন নাকি? তা দিনের বেলায় খোঁজেন না কেন? না, দিনে নয়। ও মারা যাওয়ার পর আমি ঝিলের আশেপাশেও যাইনি। কার চোখে পড়ে, কি সন্দেহ হয়, কে বলতে পারে? পুলিশের নজর ছিল, আপনারাও ঘোরাঘুরি করতেন ঝিলের কাছে। সাবধানের বার নেই। হাসলেন কিকিরা। তা রাতের খোঁজটা শুরু হয়েছিল কবে থেকে? এই তো 3 দিন। আপনার ভৈরব ওভাবে আলো নিয়ে অন্ধকারে? ভৈরব দিন কানা। দিন কানা মানে? শুনেছি পেঁচারা দিনে। কিকিরা ঠাট্টা করলেন। রাত কানা তো শুনেছেন, দিন কানাও হয়। ভৈরব দিনের বেলায় ভালো দেখতে পায় না, ঝাপসাটে দেখে। এ ওর প্রায় জন্মগত রোগ। ডাক্তার দেখিয়েছি অনেক, তারা বলেন বুঝতে পারি না। তবে এমন হয় 5 লাখে হয়তো 2-1 জন। রোগীর একটা নামও বলেন। এক একজন মানুষ নিয়মের বাইরে থেকে যায় মশাই, প্রকৃতির খেয়াল। শর্মা নিজের চেয়ার ছেড়ে উঠলেন, বললেন, প্রেমলালি এখানে এসে ওই ধর্মশালা ছিল, গিরি বাবার ধর্মশালায়? হ্যাঁ। দাড়ি গোপ লাগিয়ে গেরুয়া আলখাল্লা পরে এসেছিল, ভেক ধরে। হ্যাঁ। ভেক ধরতে কি আছে দারোগাবাবু? 1-2 দিনের ভেক। প্রেমলাল কোন মুলুকে না চক্কর মারে। তাছাড়া ওর ওপর নজর আছে পুলিশের। হুম। ও আপনাকে জানিয়ে এসেছিল তাহলে? চিঠি লিখে এসেছিল, চিঠি আমার কাছে আছে। আমি আসতে বলেছিলাম। ও চিঠি পড়লে আপনি কিচ্ছু বুঝবেন না, সাঁটে লেখা। বেশ। কিকিরা বললেন, চিঠি পেয়ে আপনি কেন লিখলেন না যে আপনার কাছে এখানে অত টাকা নেই? সত্যি কথা আগেই বলেছি, ওকে আমি এখানে আনতেই চেয়েছিলাম। তার কারণ ছিল কি? কারণ জানতে চাইবেন না? তবে সেদিন তবু ওকে আমি টাকার ব্যাপারে মিথ্যে বলিনি। টাকা আমার কাছে ছিল না। ও বলল টাকা নিয়ে কালই সকালে ও গোরখপুর চলে যাবে, সেখান থেকে নেপালে। অনেক টাকার মাল আনতে হবে। শর্মা উঠে গিয়ে তার অফিস ঘরের আলমারির তালা খুললেন। তারপর একটা প্যাকেট বার করে আনলেন, কোরা কাপড়ে মোড়া, গালার সিল 4-5 জায়গায়। নিজের চেয়ারে বসে প্যাকেটটার গালা ভাঙলেন। ভেতরে জিনিসগুলো সামনে রাখলেন শর্মা। বললেন, এই টর্চ, শাল চিনতে পারেন?
মাথা নাড়লেন গণপতি। টর্চটা ওর হাতে ছিল, আমার হাতে আসেনি। এই টর্চের ভেতরেই তো ছিল আসল জিনিস। কিকিরা মুচকি হেসে বললেন। গণপতি জবাব দেওয়ার প্রয়োজন মনে করলেন না প্রথমে, পরে কি ভেবে বললেন, প্রেমলাল জখম হওয়ার পর ওর হাত থেকে টর্চটা আমরা কেড়ে নিতে পারতাম। কেন নিইনি জানেন? টর্চের ভেতর মাল ছিল না বলে। চামেলিবাবু আচমকা বললেন, আচ্ছা পাঁজাবাবু, এই অন্ধকারে আপনার বন্ধুটি এলো কেমন করে? তার চোখ কি আঁধারিতে জ্বলে? গণপতি নির্বিকারভাবে বললেন, আরও একটা পকেট টর্চ ছিল ওর কাছে, আসল টর্চ। সেটা কোথায় আমি জানি না, পেয়েছেন নাকি? শর্মা মাথা নাড়লেন, না পাননি। পুকুরের জলে পড়ে আছে হয়তো, গণপতি বললেন। শর্মা এবার রূপোর তাবিজ আর ছেঁড়া চেনটা দেখালেন। এটা কার, চিনতে পারেন? গণপতি দেখলেন তাবিজ, লকেট আর চেনটা, হাত বাড়িয়ে নিলেন না, শুধু তাকিয়ে থাকলেন। কার এটা? শর্মা আবার জিজ্ঞেস করলেন। গণপতি কিছু বলার আগে গিকিরা বললেন, গণপতিবাবুর দৈব বিশ্বাস খুব। অত আংটি আঙুলে, দামি দামি পাথর, তাই না মশাই? ওই তাবিজ তক্তিও আপনার। জবাবটা দিতে সময় নিলেন গণপতি, বললেন, হ্যাঁ, দৈবে বিশ্বাস। তবে তাতে কি? তাতে আর কিছু নয়, শুধু প্রমাণ হয় আপনি সে সময় সেখানে ছিলেন। বোধহয় ধস্তাধস্তির সময় এগিয়েও গিয়েছিলেন, কিন্তু বয়স হয়েছে, লড়ালড়ি কি আপনার পোষায়? লাভের মধ্যে ওটা ছিঁড়ে হাত থেকে পড়ে গিয়েছে। গণপতি চুপ। কি আছে ওতে? ধরুন প্রসাদী ফুল পাতা। ঠাকুর দেবতার ফুল পাতা নিয়ে কিছু বলতে নেই গণপতিবাবু, তবে আপনি কি সত্যি কথা বলছেন? গণপতি এবার বিরক্ত হলেন, বললেন, ভেঙে দেখুন। আমি দৈব বিশ্বাস করি আর না করি তাতে আপনাদের কি? হ্যাঁ করি, দৈব মেনে নিয়েছি বলেই পরপর কত বড় ঘাস সইতে পেরেছি জীবনে। আপনারা তা কি জানেন? আমার ছেলে গিয়েছে, তাজা ছেলে। ওই শয়তান প্রেমলাল তাকে নেশায় ভিদিয়েছিল। ছেলেটা নিজের সর্বনাশ করেছিল, আমাদেরও। শেষে একদিন গলায় দড়ি দিয়ে মরল, রাগে অভিমানে, মাথা বিগড়ে গিয়ে। প্রেমলাল মুখে আহা উহু করল, মনে মনে ভাবলো নেশার চক্করে পড়লে এরকম কতই না যায়। আরও একটা গেল, আমার স্ত্রী সন্তান শোক সহ্য করতে না পেরে পরের বছরই মারা গেল। গণপতি থামলেন, যেন পুরনো কথা মনে এসে গেল পরপর। সামান্য থেমে নিজেকে সামলে নিয়ে বললেন, চোরাই কারবার আমার ছিল না, টাকা আমার আছে। তবু একদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওই প্রেমলালকে আমি দেখে নেব। ওকে আর মানুষের চেহারায় বাঁচতে দেব না সংসারে। আমার ভেতরের কথা ওকে বুঝতে দিইনি। ধীরে ধীরে ভাবসাব করেছি, কমসম চোরা কারবারও করেছি ওর সঙ্গে। এবার ওকে এখানে টেনে এনেছিলাম আমি, ভুলিয়ে। নয়তো 1050-60-এর কারবার তো কলকাতাতেই হওয়ার কথা, এখানে কেন? গণপতি থেমে গিয়ে এদিক ওদিক তাকালেন। একটু জল খাওয়াতে পারেন? যা বলছিলাম প্রেমলালকে ভুলিয়ে এখানে আনার একটাই কারণ, কলকাতায় ওর অনেক সাগরেদ, এখানে ও একা, ও একলা। আমরা দুজন, আমি আর ভৈরব। ভৈরবকে দোষী করবেন না দারোগাবাবু, ও বোকা, ওর মাথা বলে কিছু নেই। আমার হুকুমই ওর কাছে সব। শর্মা জল আনতে বলেছিলেন হাঁক মেরে। জল আসার আগেই কিকিরা বললেন, আপনি প্রতিশোধ নিতে চেয়েছেন বলছিলেন। প্রেমলালকে একরকম শেষ করতেই চাইছিলেন। ও তো মারা গিয়েছে সেদিনই। তাহলে আজ কদিন রাত্রে কি খুঁজে বেড়াচ্ছেন? ভৈরবকে ঝিলের কাছে পাঠিয়ে? নিজেই বলেছেন, সেই সোনার কাঠিওয়ালা ব্যাটারিগুলো, তাই না? গণপতি কেমন মুখ করে হাসবার চেষ্টা করলেন একটু, ধীরে ধীরে বললেন, না, সোনা নয়। সোনা বললে আপনাদের মগজে ঢুকবে, তাই সোনা বলেছিলাম। বাজারি সোনা দিয়ে আর আমি কি করব? ওই সোনার কি দাম আমার কাছে। তবে গণপতি চোখের ইশারায় তাবিজটা দেখালেন। ওটারই খোঁজ করছিলাম। ওর মধ্যে সত্যি সত্যি ফুল পাতা নেই, আছে আমার ছেলে আর স্ত্রীর চিতার ছাই। প্রেমলালের জন্যে ওদের আমি চিতায় উঠিয়েছি, মন থেকে সেটা তাড়াতে পারতাম না। এই বছর ওটা হাতেই ছিল, আজ আর নেই, বড় ফাঁকা লাগছিল। তবে সবই শেষ হয়ে গিয়েছে কখন। হয়তো কলকাতায় ফিরে ওটাও গঙ্গার জলে ফেলে দিতাম একদিন। চামেলিবাবু অপলকে তাকিয়ে থাকলেন।
তারাপদ আর চন্দন এক দৃষ্টে তাবিজের দিকে তাকিয়েছিল। শর্মা যেন অস্বস্তি বোধ করে অন্যমনস্কভাবে কালো শালটার কোনা খুঁটছিলেন। কিকিরা একটিও কথা বললেন না। ততক্ষণে জল এসে গেল। একজন সেপাই গ্লাসে করে জল এনে টেবিলে রাখল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।